মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু আমরা রিক্সা শ্রমিকরা নিজেদের অধিকার নিয়ে কখনো দাঁড়াই নাই। এই সর্বপ্রথম আমরা দাবি নিয়ে দাঁড়িয়েছি। আমরা বাংলাদেশ সরকার সহ দেশের সুশীল সমাজ, বিরোধী দল, গণমাধ্যম কর্মী সকলকে বলতে চাই যে আমরা রিক্সা শ্রমিকরা অবহেলিত, লাঞ্ছিত, নিপীড়িত। আমরা রিক্সা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সকলের এগিয়ে আসতে হবে। অনেক রিক্সা শ্রমিকই বোঝে না তাদের নিজেদের অধিকার নিয়ে কথা বলা, নিজেদের অধিকার নিয়ে সমবেত হওয়া। আজকে রিক্সা শ্রমিকদের দিকে তাকিয়ে দেখেন, যারা রাষ্ট্রের সুশীল সমাজ, যারা সরকার প্রধান, যারা সরকার পরিচালনা করেন, প্রতিটি রিক্সা শ্রমিক রুগ্ন দেহ নিয়ে রিক্সা চালায়। তাদের সুস্বাস্থ্য নেই, তাদের শরীরে হাজারো রোগ বহন করে তারা মানুষকে সেবা দান করে যায়। এই রিক্সা শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা নেই, তাদের ভালো আবাসন ব্যবস্থা নেই, তারা ময়লা নর্দমার উপরে গ্যারেজ সেখানেই বসবাস করে। এই রিক্সা শ্রমিকদের ভালো খাবারের ব্যবস্থা নেই, পুষ্টিকর খাবার নেই। আমি একটা বক্তব্যের ভিতরে বলেছিলাম, যদি আমার রিক্সা শ্রমিক 12 ঘন্টার ভিতরে 12 ঘন্টায় শ্রম দেয়, কিন্তু বাংলাদেশ ফুটবল টিম কিন্তু 90 মিনিট দৌড়তে পারে না। এই রুগ্ন দেহ নিয়ে 12 ঘন্টা শ্রম দিতে পারে রিক্সা শ্রমিক, আর 90 মিনিট খেলতে পারে না এই বাংলাদেশের ফুটবল প্লেয়াররা। এই এক্সাম্পলটা কেন দিলাম এই জন্য যে আমার রিক্সা শ্রমিকদেরকে যদি সুস্বাস্থ্যের ব্যবস্থা করা হইতো, চিকিৎসার ব্যবস্থা করা হইতো, রিক্সা শ্রমিকদের পুষ্টিকর খাবারের ব্যবস্থা করা হইতো, তাহলে এই রিক্সা শ্রমিক ওই বিশ্বের বড় বড় রেসলার, আন্ডারটেকার, ওই তারপরে আপনার ওই রোমান রেঞ্জ, এদের মতো বডি ফিটনেস হয়ে যেত এবং রাষ্ট্রীয় বিভিন্ন দুর্যোগে বিভিন্ন সময় তারা কাজে লাগত। আজকের দেশের জনশক্তিকে দুর্বল করে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা খুবই খারাপ পরিস্থিতি। বড় দুঃখের সাথে বলতে হয়, বর্তমান সরকার পূর্বের সরকারগুলোর মতো বর্তমান সরকারও চায় না এদেশের শ্রমিকের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক, তারা চায় শ্রমিকের সন্তান শ্রমিকই হোক। কিন্তু এরকম পরিস্থিতি যদি চলতে থাকে, আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, ধিক্কার আপনার এই স্মার্ট বাংলাদেশ হওয়ার স্বপ্নকে। কারণ যদি স্মার্ট বাংলাদেশ বানাইতে হয়, এদেশের শ্রমিকের সন্তান সুশিক্ষায় শিক্ষিত করতে হবে, শ্রমগোষ্ঠীকে শিক্ষিত শ্রমগোষ্ঠী হিসাবে তৈরি করতে হবে এবং তাদের রুগ্ন দেহের পরিবর্তন ঘটাতে হবে এবং তাদের পুষ্টিকর খাবার ব্যবস্থা করতে হবে, তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমি আমার এই শরীর বক্তব্যটা আর দীর্ঘায়িত করব না। এখানে উপস্থিত আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, তারা বক্তব্য দিবেন। আমি প্রধান অতিথির আগে সময় হলে অল্প একটু কথা বলবো, আপনারা অপেক্ষায় থাকবেন বিস্তারিত আলোচনা শোনার জন্য। আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমি রেখে এখন সবাইকে সুযোগ দিচ্ছি। আমি আমার এখানকার বক্তব্য এখানে সমাপ্ত করছি। সবাইকে ধন্যবাদ এবং সংগ্রামী সালাম নেবেন, সংগ্রামী অভিনন্দন নেবেন, বিপ্লবী শুভেচ্ছা নেবেন। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী উপস্থিতি, এখন সংহতি জানিয়ে বক্তব্য রাখছেন পাদুকা শিল্প শ্রমিক সংহতির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। বাংলাদেশ রিক্সা শ্রমিক সংহতি কর্তৃক আজকের আয়োজিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক, গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা, জননেতা সাইফুল হক। উপস্থিত আছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য, নারী মুক্তি আন্দোলনের সম্মানিত সভাপতি শিখা জামালি। উপস্থিত আছেন বিপ্লবী শ্রমিক সংহতির সম্মানিত সভাপতি জনাব মীর মোফাজ্জল হোসেন মোস্তাক। উপস্থিত আছেন
বিপ্লবী শ্রমিক সংহতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম, আরো উপস্থিত আছেন বাংলাদেশ রিক্সা শ্রমিক সংহতির অন্যান্য নেতৃবৃন্দ। আজকে রিক্সা শ্রমিক সংহতির যেই সভায় উপস্থিত হয়েছি, এই সভার আমাদের রিক্সা শ্রমিকরা হচ্ছে একজন বাংলাদেশের যেমন ডাক্তার সেবা দিয়ে থাকে, এবং রিক্সা শ্রমিকরা হচ্ছেন একজন সেবামূলক প্রতিষ্ঠান। বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের এমন কোন রাজনীতিবিদ নাই যে রিক্সায় চড়ে নাই, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীও রিক্সায় চড়ে উনি ফ্যাশন শো করছে। রিক্সা যদি ওনার রিক্সায় চলন লাগে না, তারপর উনি মাঝে মাঝে উনি রিক্সায় উঠে উনি ফ্যাশন শোর মতো একটি শো করে। কিন্তু যেই রিক্সায় উঠে উনি ফ্যাশন শোর মতো শো করলো, কিন্তু উনি একবারও ভাবলো না যে এই রিক্সা শ্রমিকদের জীবন ব্যবস্থা কিরকম চলে। এই রিক্সা শ্রমিকদের আমাদের এই রিক্সা শ্রমিক সংগঠনের সম্মানিত সভাপতি উনি বলেছেন যে ওনাদের যদি সুস্বাস্থ্যের চিকিৎসা থাকতো, সুস্বাস্থ্যের খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান এর সর্বোচ্চ সুবিধা থাকতো, তাহলে ওরা বাংলাদেশের ফুটবল প্লেয়ারের থেকে বেশি দৌড়াতে পারত। এমন হতে পারত এই রিক্সা শ্রমিকদের থেকে শ্রমিক দিয়ে বিশ্বের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা এই বাংলাদেশের সম্মান বয়ে আনত। তাই আমরা রিক্সা শ্রমিকদের ৮ দফা দাবির প্রতি সম্মান জানিয়ে আজকে এই রিক্সা শ্রমিকদের ৮ দফা দাবির উপরে সম্মান প্রদর্শন করে আমি এই বাংলাদেশ সরকারের কাছে তাদের এই ৮ দফা দাবি বিনা শর্তে অবিলম্বে মেনে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। আরো অনুরোধ জানাচ্ছি তাদের সন্তানদের যে ধরনের সুব্যবস্থা দরকার, তাদের সন্তানদের পড়ালেখার যেই সুব্যবস্থা করা দরকার, এইটা সরকার কোঠাভিত্তিকভাবে বিনা শর্তে তাদের ছেলেমেয়েদের, তাদের বাচ্চা কাচ্চাদের বাংলাদেশের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তাদের সেই সরকার কোঠা পূরণ করবে, তাদের কোঠা রাখবে। তার পাশাপাশি আমার পাদুকা শ্রমিক তথা বাংলাদেশের যে কোনো শ্রমিকদের জন্যই সরকারি একটা শিক্ষা ব্যবস্থা, নিম্নতম শিক্ষা ব্যবস্থা তারা এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়তে পারে, তাদের সেই ব্যবস্থা করা। প্রয়োজনে এর ভিত্তি থেকে যারা মেধায় উন্নতি হবে, মেধা তালিকাতে উন্নতি হবে, তাদেরকে বিদেশে নিয়ে শিক্ষার ব্যবস্থা করা, তাদেরকে এই দেশ থেকে এই দেশের ভিতরে সুনাগরিক গড়ে তোলার জন্য সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। আমি আরেকটি কথা বলবো, এই সরকার বিনা ভোটের সরকার যেহেতু কোন জিনিসের প্রতি তাদেরই নাই। বর্তমান সময় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির ভিতরে সবচেয়ে বেশি সাফার, বেশি অসুবিধায় পড়তেছে, বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে বাংলাদেশের শ্রমজীবী মানুষ, বিশেষ করে রিক্সা শ্রমিক, পাদুকার শ্রমিক, গার্মেন্টস শ্রমিক। তাদের এই দেশে গার্মেন্টস শ্রমিকের চালিকা শক্তি দিয়ে যে রেমিটেন্স আছে, বাংলাদেশের এই গার্মেন্টস শ্রমিকদের সহযোগিতা করে রিক্সা শ্রমিকরা, এবং তাদের পায়ের একজোড়া জুতা দরকার, তার সমস্যায় সেটাকে অভাব পূরণ করে আমার পাদুকা শিল্পের শ্রমিকরা। এবং অন্যান্য শ্রমিকদেরকে আমরা ছোট করছি না, তাদের কোনো না কোনো ভাবে তাদের অবদান অবশ্যই আছে। তাই এই শ্রমজীবী মানুষের যেমন তারা স্বল্প আয়ে জিনিস কেনাকাটা করতে পারে, সেজন্য তাদেরকে রেশনিক ব্যবস্থা চালু করতে হবে। তারা যদি রেশনিক ব্যবস্থা চালু পায়, তাহলে কোনো মতে তারা বেঁচে থাকতে পারবে। যেমন একটা শ্রমিক বেঁচে থাকতে হলে এখনকার সময় 30 থেকে 40,000 টাকার প্রয়োজন হয়। গার্মেন্টসের 40,000 টাকার ব্যবস্থা নাই, রিক্সা শ্রমিকদের 40,000 টাকার আয়ের সুবিধা নাই। তাই তাদের আয় অনুপাতিক হারে স্বল্প মূল্যে তাদের এই রেশনিক ব্যবস্থা চালু করে তাদের যেন এই অল্প আয়ে কেনাকাটা করতে পারে, এই জন্য এই সরকারের প্রতি আমি অনুরোধ জানাচ্ছি। অতি বিলম্বে তাদের এই রেশনিক ব্যবস্থা চালু করুন, অন্যথায় যদি তারা রাস্তায় নেমে আসে তাহলে আপনারা কিন্তু চলাবার পথ পাবেন না, কোন দিয়ে যাবেন সেদিকে চলাবার পথ পাবেন না। তাই অতি বিলম্বে তাদের এই দাবি মেনে নিয়ে
তাদের এই দাবির প্রতি সম্মান প্রদর্শন করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দুনিয়ার মধ্যে এক লড়াই করো, দুনিয়ার মধ্যে আজকের সম্মেলন সফল হোক, সফল হোক। ধন্যবাদ সবাই। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রিক্সা শ্রমিক সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক আহ হাসান বুলবুল। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশ বান্ধব রিক্সা বাঁচাও, রিক্সা শ্রমিক বাঁচাও। বাংলাদেশ বিপ্লবী রিক্সা শ্রমিক সংগঠন কর্তৃক আয়োজিত দ্বিতীয় জাতীয় সম্মেলনে উপস্থিত আজকের মেয়রমতি রিক্সা শ্রমিক বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ মিডিয়া সকল ভাই এবং আজকের সম্মেলনের সভাপতি আমার সংগ্রামী সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজকের সম্মেলনের মাধ্যমে বলতে চাই, সর্বোচ্চ পরিশ্রমী এই রিক্সা শ্রমিক আজ তাদের অধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের এই 9 দফা দাবি পরিবেশ বান্ধব রিক্সা অধীনগণ করুন, শ্রমিকদের হয়রানি না করে তাদের রাস্তায় চলতে দিন, শ্রমিকদের সাথে দুর্ব্যবহার তুই বন্ধ করুন, রিক্সা শ্রমিকদের জন্য সারা বছর কামদানা বাসনের ব্যবস্থা করুন, রিক্সা শ্রমিকদের জন্য উপযুক্ত বাসস্থান, শ্রমিক পরিবারের সদস্য উচ্চ মাধ্যমিক শিক্ষা ফ্রি এবং ফ্রি স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন, সরকারি চাকরিতে শ্রমিকদের পরিবারের সন্তানদের কোটাভিত্তিক নিয়োগ দিন, শ্রমিকদের অঙ্গহানি ভাতা মৃত্যুকালীন অনুদান প্রদান করতে হবে, দুস্থ শ্রমিকদের নবায়নবিহীন ফ্রি লাইসেন্সের আওতায় নিয়ে আসুন, বেকার ভাসমান খণ্ডকালীন রিক্সা শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, প্রয়োজনীয় নিষ্কাশনের ব্যবস্থা করে তাদের নিরাপত্তা বিধান করতে হবে, রিক্সা শ্রমিকদের মানবিক গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, রিক্সা শ্রমিকদের সকল অধিকার মেনে নিয়ে তাদের সুন্দর একটা জীবন দিন, তারা এদেশের মানবিক তাদের দিয়ে আজ আপনি তাদের ভোট দিয়ে আপনি রাষ্ট্র পরিচালনা করছেন। স্মার্ট দেশে তাদের কেন স্মার্ট বানানো হবে না, স্মার্ট রিক্সা নিবন্ধন করুন, শ্রমিকদের নয় ভ্রমণ মেনে নিন, অন্যথা আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। শ্রমিকরা যদি একবার রাজপথে নেমে ওঠে তাহলে আপনি পালানোর পথ খুঁজে পাবেন না, আমাদের দাবি মেনে নিন। এই বলে আমি আমার আজকের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন রিক্সা শ্রমিক নেতা শীতল। রিক্সা শ্রমিক সংঘতে আয়োজিত আজকের এই দ্বিতীয় সম্মেলনের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক বিপ্লবী নেতা সাইফুল হক সাহেব, উপস্থিত আরো কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত রিক্সা শ্রমিক সংঘটির কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি জামাল সাহেব, উপস্থিত অন্য নেতৃবৃন্দ, উপস্থিত রিক্সা শ্রমিক এবং শ্রমের সাথে যারা জড়িত সেই শ্রমজীবী ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সশস্ত্র সালাম। আজকে রিক্সা শ্রমিকদের পক্ষে কথা বলার জন্য, রিক্সা শ্রমিকদের দাবি দাওয়া আদায়ের জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন, গত কয়েকদিন আগে বাংলাদেশের সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব
একটি ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণাটি হল সড়কে মোটর চালিত রিক্সা চলতে পারবে না বা ইঞ্জিন চালিত রিক্সা চলতে পারবে না। এই ঘোষণার পরিপ্রেক্ষিতে রিক্সা বন্ধ হয়ে যায় এবং তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ার কারণে সমস্ত রিক্সা শ্রমিকরা বিভিন্ন জায়গায় ক্ষোভে ফেটে তারা রাজপথে নেমে আসার পরে তখনই সরকার পরিস্থিতি দেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করেছেন এই রিক্সা শ্রমিকরা এদেশেরই নাগরিক, এদেশেরই জনগণ, এদেশেরই ভোটার। এইটা বিবেচনা করে রিক্সা শ্রমিকরা যেন নির্ভীকভাবে রিক্সা রোডে চালাতে পারে, তাদের যেন কোনো বিঘ্ন না ঘটে, এই চিন্তা করে তাদের ওই চিন্তা থেকে, নিষেধাজ্ঞার চিন্তা থেকে তারা সরে এসছে। আমরা যদি প্রত্যেকটা বিষয়ে দাবি দেওয়া গভর্নমেন্টের কাছে সুস্পষ্টভাবে আমরা উত্থাপন করতে পারি এবং আদায়ের জন্য রাজপথে থেকে গভর্নমেন্টকে বুঝাতে পারি আমরা সুসংগঠিত রয়েছি এবং আমাদের দাবিগুলো ন্যায্য। আমার বিশ্বাস বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনগণের প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশি। তিনি অবশ্যই আমাদের দাবিগুলো পালন করবেন। বিগত বক্তারা একটি কথা বলেছেন, যেই কথাটির পূর্ণ আবৃত্তি আমি করতে চাই না, তারপরেও যে একটি কথা বলতে হয়, যারা রিক্সা শ্রমিক তারাও মানুষ। এদেশের যারা আমলা, সচিব, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সর্বস্তরের লোকই এদেশের ভোটার, এদেশের নাগরিক, এদেশের মানুষ। আপনারা সকলকে যদি সম্মান দিয়ে চলেন তাহলেই আমাদের সুন্দর বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব। আর যদি আপনারা রিক্সা বা আলালদেরকে আপনারা মানুষ না মনে করেন, তাদেরকে চাকর বাকর মনে করেন, তাদেরকে অবহেলিত মনে করেন, এই কাজটি মোটেই ঠিক নয়। আপনারা বহির্বিশ্বের খবর জানেন, কোন মুচিও কিন্তু রাষ্ট্রপ্রধান হয়েছে, কোন বাদামালাও রাষ্ট্রপ্রধান হয়েছে। আপনারা জানেন একজন কাজের জিয়ার ছেলে বর্তমানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী। এটা আমি নিন্দা করছি না, এটা কোনো অবজ্ঞার বিষয় নয়। তার কারণ হল রিক্সা শ্রমিকদের সন্তানরা ভবিষ্যতে যে রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ তাদেরকে মেধাশক্তি দিবে না, এই গ্যারান্টি কেউ দিতে পারেন না। সকলকেই মানুষ মনে করে এই রিক্সা শ্রমিকরা রোদে পুড়ে আমাদের মতো বা সর্বস্তরের মানুষকে গন্তব্যে পৌঁছায় দেয় তার অনেক কষ্টের বিনিময়ে। তারা পারিশ্রমিক নেয় না এই কথা আমি বলবো না, নেয়, কিন্তু যেই পরিশ্রম করে এই অনুপাতে বর্তমানে জিনিসপত্রের যে দাম, সেই দামের সাথে তারা হিমশিম খাচ্ছে, তারা সংসার পরিচালনা করতে পারছে না, তাদের অনেক কষ্ট হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী আপনি সর্বস্তরের শ্রমিকদের জন্য রেশন ব্যবস্থা, নিম্ন আয়ের মানুষের জন্য রেশন ব্যবস্থা চালু করুন এবং কিভাবে তারা শান্তিতে থাকতে পারবে এ ধরনের সুনির্দিষ্ট প্যাকেজ ঘোষণা আপনি দয়া করে করবেন। পাশাপাশি আমি একটি কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী রিক্সা শ্রমিকদের দিকে আপনি সুদৃষ্টি দিবেন। একটি সুদৃষ্টি আপনি দিয়েছেন, নজির সৃষ্টি করেছেন, একটা রিক্সা আপনি চড়েছেন, সেই রিক্সাওয়ালাকে আপনি সরকারি চাকরি দিয়ে দিয়েছেন। বাদ বাকি যে রিক্সা শ্রমিকরা রয়েছে, মিনিমাম যোগ্যতা যাদের রয়েছে তাদের সন্তানদের, তারা যেন অন্তত মিনিমাম রাষ্ট্রীয় সুযোগ সুবিধাটি তাদের যোগ্যতা অনুপাতে পায়, আপনি দয়া করে সেই ব্যবস্থা করবেন। এখানে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তারা বক্তব্য রাখবেন, দিক নির্দেশনামূলক এবং গুরুত্বপূর্ণ বক্তব্য। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, সবার সুস্বাস্থ্য দীর্ঘ আমরা কামনা করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ, এখন আমাদের এই সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন পল্লী চিকিৎসক মাহবুবুল আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রিক্সা শ্রমিক বিপ্লবী সংহতি আয়োজিত আজকের এই মহাসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাংবাদিকবৃন্দ এবং রিক্সা চালক ভাই ও বন্ধুরা, আমি কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম একজন রিক্সা চালকের আসনে বসা একজন মহিলা জীবিকার তাগিদে রিক্সা চালান। আমি রাস্তায় পেয়েছি ওনাকে, কিন্তু লজ্জায় সেই রিক্সায় উঠতে পারিনি, কারণ আমরা পুরুষ মানুষ, এত শ্রমসাধ্য একটা কাজ মহিলা করবেন, আমি সেই রিক্সায় যাবো পারলাম না। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী নারী, তিনি সর্বস্তরে নারীদের ক্ষমতায়ন করছেন। মেট্রো রেল বাংলাদেশের একটা উন্নয়নের একটা উজ্জ্বল প্রতীক। মেট্রো রেলের প্রথম চালক ছিলেন নারী। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী সেই নারী চালকের সাথে ছবি তুলে প্রচার করলেন। আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবো, সেই মহিলা রিক্সাওয়ালার সাথে যেন উনি একটা ছবি দিয়ে পোস্ট করে জনগণকে শান্তিতে দেন। মেট্রো রেলের নারীর সাথে যেমন ছবি তুলেছেন, সেই রিক্সাওয়ালা মহিলা নারীর সাথেও প্রধানমন্ত্রীর ছবি আমরা দেখতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, আমি আসলে বক্তা নই, আমি মাঝে মাঝে লেখালেখি করি। আমি রিক্সা নিয়ে লিখছিলাম, সেই সময় আমার এক ভাই বললেন যে আমাদের অনুষ্ঠানে আসেন রিক্সাওয়ালা। পরন্ত বিকেল, শুনশান নিরবতা, ধীরগতিতে বইছে সমীরণ, যাত্রীর খুঁজে আস্তে আস্তে বাড়ি দিচ্ছিল এক প্রৌঢ় রিক্সাওয়ালা। প্রশস্ত রাস্তার পাশে উঁচু বাড়ির গোল বারান্দায় দাঁড়িয়ে ধনির দুলালি পারুলি বেগম ডেকে বলছে, এই রিক্সা যাবে? রিক্সাওয়ালা বাড়ির সামনে গতি থামিয়ে বলল, জি মামনি যাবো, এটাই তো আমার কাজ। মেয়েটি বলল, তাহলে যাও। রিক্সাওয়ালা হতবাক হলেও অবাক হয়নি। সে ভাবছে বাড়ির বড়রা হয়তো এরকমই বলে, তাই আমাকে সে এই রিক্সাওয়ালা মনে মনে ভাবছে আমি রিক্সা চালাই, তাই আমাকে রিক্সা বলে ডাকে। ছোট সময় আমার দাদা নাম চাচুরা আমার নিশ্চয় একটা নাম রেখেছিল, সেই নাম আমাকে ডাকতো, আজ আমাকে ডাকে রিক্সা বলে। কিন্তু যারা বন্দুক চালায় তাদেরকে কেন বন্দুক বলে ডাকে না, যারা বিমান চালায় তাদেরকে কেন বিমান বলে ডাকে না। রিক্সাওয়ালা আরো ভাবছে ওরা কাজের ছেলেকে বলে বুয়া, কাজের মেয়েকে ওরা আসলে বুয়া নামে ভুয়া সংস্কৃতির ধারণ করা, এরা ভুয়া। লেখার আরেকটু অংশ করেই বিদায় নেব। একদিন কোথাও যাচ্ছি, ভাড়া নির্ধারণ করে উঠেছি 15 টাকা ভাড়া। যানজট পেরিয়ে গন্তব্যে বসতে একটু দেরি হলো, হাতে 15 টাকা ভাঙতি নাই। 20 টাকা রিক্সাওয়ালাকে দিয়ে বললাম 20 টাকাই দিয়ে নেন। রিক্সাওয়ালার সাহসী জবাব পেয়ে আমি হতবাক, উনি বললেন না, আমার নির্ধারিত ভাড়ায় আমাকে দেন, আমি অতিরিক্ত নেব না। আমার রিক্সাওয়ালার এই বক্তব্যে আমার ওনার প্রতি ভক্তি জাগলো। আমার শেষ বক্তব্য, দেশের সমস্ত পদস্থ ব্যক্তিরা যদি ওনাদের নির্ধারিত বেতন ভাতা দিয়ে সন্তুষ্ট থাকতেন, তাদেরকে কোথাও আর অপদস্থ হতে হতো না। সেই রিক্সাওয়ালা আমার কাছে আদর্শ। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী সমাবেশ এখন এই সভায় সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন আমাদের বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক হালিম ভূঁইয়া। আজকের বাংলাদেশ বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতির সভাপতি এবং প্রধান অতিথি এবং শ্রমিক ভাই ও বোনদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সংগ্রামী বন্ধুগণ, এই রিক্সা শ্রমিকদের যেভাবে রাস্তাঘাটে অবহেলিত করা হয় আপনারা দেখেছেন, আমিও দেখেছি। প্রেস ক্লাবের সামনে একজন নারী কর্মী রিক্সা চালিতভাবে, কিন্তু রিক্সা শ্রমিকদের এই সরকার কোনোভাবেই মূল্যায়ন করে না। এই বাংলাদেশের রিক্সা শ্রমিকদের পক্ষে কোনো তাদের মাথা ব্যথা নেই। এই সরকার যদি গেলে আজকে ভোটারবিহীন সরকার না হতো, শ্রমিকদের কাছে অবশ্যই যেত। শ্রমিকদের ভোট যদি তাদের লাগত, অবশ্যই শ্রমিকদের সে ভালোবাসত। আজকে রিক্সা শ্রমিকদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে, ভিআইপিদের জন্য রাস্তা হয়, রিক্সা শ্রমিকদের জন্য রাস্তা হয় না।
অথচ বাংলাদেশ কৃষক শ্রমিক জনতার দেশ, কিন্তু সেটা মুখে বলে বাস্তবের বাইরে। 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। 2 লক্ষ বাবুরের ইজ্জতের বিনিময় পেয়েছি আমরা ভূখণ্ডিত মানচিত্র, কিন্তু আমরা শ্রমিকরা আজও স্বাধীনতা পাই না এই বাংলার মাটিতে। কিন্তু সংগ্রামী বন্ধুগণ, আমি বলতে চাই, আমরা বক্তৃতা জানি না, আমরা বক্তৃতা দিতে জানি না, বক্তৃতা নাটকবাজি আপনারা ভালো জানেন। আপনারা কিভাবে মানুষদেরকে বলতে পারেন সেটা বাংলাদেশের জনগণ জানে। সংগ্রামী বন্ধুগণ, আজকে বাংলাদেশের শ্রমিকরা যেভাবে নির্যাতিত হচ্ছে, এই রিক্সা শ্রমিকরা যেভাবে নির্যাতিত হয়, ওই রিজিভাইট শ্রমিকরা যেভাবে নির্যাতিত হচ্ছে, গার্মেন্টস শ্রমিকরা যেভাবে নির্যাতিত হচ্ছে, কেন হচ্ছে বাংলাদেশের সরকারের মাথা ব্যথা নাই? কেন নাই আপনারা হয়তো জানেন, কিন্তু সেটা ভোটের সরকার নয়। এই বাংলাদেশে বলতে চাই, কৃষক শ্রমিক আর জনতা যদি আবার ঐক্যবদ্ধ হয়, বাংলার মাটিতে এমন কোন শক্তি নাই তাদের বিরুদ্ধে কথা বলবে, কিন্তু এমন কোন শক্তি বাংলার মাটিতে নাই। এই কৃষক শ্রমিক জনতাকে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হন, আপনাদের উপরে কথা বলার মতো শক্তি বাংলার মাটিতে জন্ম নেবেন ইনশাল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জেগে উঠেন, কৃষক শ্রমিকরা জেগে উঠেন, জেগে উঠেন, আবার একটি আন্দোলন সৃষ্টি করেন, আবার সেই মুক্তিযুদ্ধ গঠিত করেন। এই বাংলাদেশ কৃষক শ্রমিক জনতার দেশ, আমাদের অধিকার আমাদের দিতে হবে। এই দেশে কারো অধিকারের পাওয়ার ক্ষমতা নাই ইনশাল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেভাবে শ্রমিকদের উপরে নির্যাতন শুরু হয়েছে, আমাদের দেওয়ালে যখন ভিড় টেকে যাবে, অবশ্যই আমরা সামনে আগানোর চেষ্টা করব। তখন যদি গেলে আপনারা ওই বেরিবাজও করেন, আপনারা বাঁচতে পারবেন না ইনশাল্লাহ। কথাটা মনে রাখবেন, স্পষ্ট ভাষায় জানিয়ে দিলাম, সেটা যদি আমাদের করতে না হয়, তার আগে আমাদের দাবি অবশ্যই মেনে নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এখন আমাদের সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখছেন পাদকার শিল্প সংহতির নেতা আলমগীর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ৩য় জাতীয় সম্মেলন পরিবেশ বান্ধব রিক্সা বাঁচাও, শ্রমিক বাঁচাও, দেশ বাঁচাও। তা আমরা তো শ্রমিক মানুষ, আমরা তো কথা বলতে জানি না ভাই, আমরা তো আর ওই অত শিক্ষিত না, আমরা এসি রুমে থাকি না। কিন্তু আমরা যে কথাটি বলতে চাচ্ছি, যে আমাদের যে শ্রমিকরা যে সমস্ত পরিশ্রম দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন নেতৃবৃন্দ যে সমস্ত কথা বললেন, যে রিক্সা শ্রমিক ভাইদের কোনো নিরাপত্তা নাই। এই যে মনে করেন ঝড় বৃষ্টি তুফান মাথায় নিয়ে আমাদের রিক্সা শ্রমিক ভাইরা দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছে, কিন্তু অথচ যারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে, তাদের কোনো আপনারা বিচার করছেন না, তাদেরকেই সহায়তা করছেন। এবং আজকে এখানে এই প্রেস ক্লাবে যে সমস্ত গণমাধ্যম কর্মীরা রয়েছেন, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনাদেরও আজকে এই জানের নিরাপত্তা নাই, কোন শ্রমিক ভাইদের জানের নিরাপত্তা নাই। 2012 সালে 21শে ফেব্রুয়ারিতে সাগর রুমিজের হত্যা হয়েছিল, তারাও কিন্তু আমাদের এই শ্রমিক ভাইয়ের একজন অংশ। আমাদের যে শ্রমিক যে 2 ভাই বোন হত্যা হয়েছে, তাদের মামলা আজ পর্যন্ত 105 বার পিছিয়েছে। সেই বিষয়গুলো আমাদের এই দেশের সরকারের কোন মাথা ব্যথা নাই। কিন্তু একটা চোর এমপি তিনি খুন হয়েছেন, তাদের জন্য আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন যে আমরা গুরুত্ব সহকারে আমরা দেখেছি, এবং এই দেশের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী এবং উচ্চ পর্যায়ের লোকজন তারা
বিদেশে আছে সারা তদারকি করছে, কিন্তু আমাদের শ্রমিক নয় যারা পরিশ্রম করে তাদের কোন শিক্ষার ব্যবস্থা নাই, তাদের স্বাস্থ্য ব্যবস্থা নেই। এবং এই সরকার ঘোষণা দিয়েছে স্মার্ট বাংলাদেশ করবে, কিন্তু স্মার্ট বাংলাদেশের আগে মানুষ মাংস খেতে পারত, মাছ খেতে পারত, কিন্তু এই স্মার্ট বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে মানুষ কিন্তু এখন মাছ খেতে পারে না, তার পরিবর্তে মাছের কাটা কিনে খায় এবং মাংস খেতে পারে না, মাংসের হাড্ডি কিনে খায়। আপনারা বিভিন্ন বাজারে দেখতে পারেন, কিন্তু আমাদের শ্রমিক ভাইরা কোন স্বাস্থ্য সেবা পায় না, কোন শিক্ষা পায় না, এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যদি কোন বিষয় যায় সেখানে তাদেরকে তুচ্ছ করে সরিয়ে দিতে হয়। আমি আজকে বলতে চাই, এই বিনা বাজেট সরকার থেকে আজকে আমাদের এই শ্রমিকের কোন যানবাহনের নিরাপত্তা নাই, সাধারণ মানুষের কোন যানবাহনের নিরাপত্তা নাই। এবং আমি এটা আহ্বান জানাই যারা আমাদের সাধারণ শ্রমিক যারা রয়েছেন, বিভিন্ন মন্ত্রণালয়ে যে সমস্ত শ্রমিকরা রয়েছেন, তারা যেন সুশিক্ষা পায় এবং স্বাস্থ্য ব্যবস্থা পায় এবং জানের নিরাপত্তা পায়। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর এক হয়ে লড়াই করুন। এখানে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখন আমাদের এই সমাবেশে বক্তব্য রাখবেন বিপ্লবী শ্রমিক সংহতির সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা মীর মুফাজ্জল হোসেন মোস্তাক। মীর মুফাজ্জল হোসেন মোস্তাক। বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতির দ্বিতীয় জাতীয় সম্মেলনের আজকে সভার সংগ্রামী সভাপতি এখানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সংগ্রামী সাধারণ সম্পাদক গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা জননেতা সাইফুল হক, বিভিন্ন নেতৃবৃন্দ এবং রিক্সা শ্রমিক বন্ধুরা। বন্ধুগণ, আমরা বলতে চাই যে আজকে রিক্সা শ্রমিকদের তাদের যে 9 দফা দাবি তারা উত্থাপন করেছেন, সেই 9 দফার দাবিতে আন্দোলন সংগ্রাম চলবে। আমরা বলতে চাই যে এই সরকার স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন, স্মার্ট বাংলাদেশ করবেন, কিন্তু আমরা জানি যে এই 40 লক্ষ রিক্সা শ্রমিক যারা আছেন তারা রোদে বৃষ্টিতে ভিজে ঘুরে তারা জীবিকার জনের জন্য রাতদিন ছুটাছুটি করেন, কিন্তু তাদের পেটে ভাত থাকে না, তাদের সন্তানেরা লেখাপড়া করার সুযোগ পায় না, তাদের পরিবার পরিশ্রম নিয়ে তারা নির্বিষয় জীবনযাপন করে। বন্ধুগণ, এই পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। আজকে একজন রিক্সা শ্রমিক সে জন্য রিক্সা শ্রমিক হয় না যখন আজকে এই অবমন্ত্রণের মধ্যে এই সরকারের নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে রিক্সা শ্রমিকদেরকে জীবনযাপন করতে হয়। আজকে লুটপাটকারী সরকার যাদের কোনো জবাবদিহিতা নেই, যদি জবাবদিহিতা থাকতো ভোটে নির্বাচিত হতে থাকতো তাহলে নিশ্চয় জনগণের কাছে জবাবদিহিতা করতে হতো। বন্ধুগণ, আজকে এই দেশের লোকেরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিভিন্ন দেশে তারা পাচার করছে। আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে যখন একজন কর্মকর্তা, একজন উদ্যোগী কর্মকর্তা ওই রিটার্ন শেষ করতে চান যে বেনজির হোসেন, যিনি বেনজির আহমেদ, আজকে ওনার তথ্য হয়েছে উনি একজন দুর্নীতিবাজ, উনি লুটপাট করে ওই দেশটাকে সংলাপ করে দিয়েছেন। এইরকম অসংখ্য লোকের নাম আস্তে আস্তে আমরা জানতে পারছি। বন্ধুগণ, আজকে দেখা যাচ্ছে এই সরকারের ইজারাত লুটপাট করে আজকে চিরাচারবাড়ি এই একজন সংসদ সদস্যকে আজকে খুন করা হয়েছে। এটা তাদের চিরাচারবাড়ি এবং লুটপাটের অংশ হিসেবে তাদের অন্তর্দণ্ড হিসেবে আজকে তাকে খুন করা হয়েছে। বন্ধুগণ, আমরা বলতে চাই এই অবস্থার দেশকে চলতে দেওয়া যায় না, দেশের মানুষের জীবন মূল্যায়ন খেলতে দেওয়া যায় না। জনগণের পদে ভোট নেন, জনগণের ভোটের অধিকার নেন, ভোট এবং ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এবং নিশ্চিত করতে হলে শ্রমজীবী মানুষকে আজকে বর্তমানে রাস্তায় নামতে হবে, আজকে রাস্তায় নেবে তাদের দাবি আদায় করতে হবে। এই দাবি আদায়
না হওয়া পর্যন্ত এই রিক্সা শ্রমিকদের সাথে আমরা আপনাদের থাকবো এবং ডাকলে আপনারা করবো ইনশাল্লাহ। আমরা আজকের এই সভায় আমি সংক্ষিপ্তভাবে আহ্বান জানিয়ে এই আন্দোলনের প্রতি অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নেত্রীর নাম সালাম শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই সভা এখন বক্তব্য রাখবেন আজকে সভার বিশেষ অতিথি শ্রমজীবী নারী নেত্রীর সংগ্রামী সভাপতি জননেতা বন্দিশিকা জামালি। আজকের এই জাতীয় সম্মেলনের সাংবাদিক বন্ধুরা এবং অন্যান্য আজকের সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ আছেন এখানে, সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আজকে জানেন দেশটা এখন কোন দিকে, এখন দুর্বৃত্ত এবং এই যে কর্তৃত্ববাদী সরকার, এই কর্তৃত্ববাদী সরকারের দুর্বৃত্তায়নের সরকারের শাসন চলছে দীর্ঘ বছর ধরে এবং এর মধ্যে দিয়ে আজকে যে একটা বিরাট বৈষম্য সৃষ্টি হয়েছে, শ্রমিকের সাথে যারা উৎপাদনের চাকা সচল রেখেছে তাদের সাথে বিশাল একটা বৈষম্য। আজকে একটা চরম একটা দারিদ্র্যে মালা গলায় দিয়ে মানুষ আজকে চরম একটা নৈরাজ্যের মধ্যে বিরাজ করছে। মানুষের ভোটের অধিকারও নাই, ভাতের অধিকারও নাই। বিশেষ করে শ্রমজীবী পেশাজীবী মানুষ যারা, বিশেষ করে পোশাক শ্রমিক, রিক্সা শ্রমিক, পাদুকা শ্রমিক, যারা শ্রমের মূল্য দিয়ে এই দেশটাকে রক্ষা করছে, আজকে তাদের ঘরে খাবার নেই। কারণটা অনেকগুলো। কি কারণ? আজকে যে ব্যবসার সিন্ডিকেট চরম সুবিধাভোগী, তারা সরকারের ইন্টারেস্টে, সরকারের তাদের ইন্টারেস্ট দিচ্ছে যে তারা আজকে বেপরোয়া হয়ে উঠেছে। আজকে আপনারা জানেন যে এই সরকার তারা যে কতখানি মানুষেরকে শোষণ করে, নিপীড়ন করে, নির্যাতন করে, দুর্নীতি করে, লুটপাট করে আজকে যে পজিশনে, যে জায়গায় তারা গেছে, জনগণের আস্থা তলানিতে গিয়ে ঠেকেছে। আপনারা জানেন ব্যাংক খালি হয়ে গেছে, ব্যাংক তলানিতে গিয়ে ঠেকেছে, রিজার্ভ একদম খালি হয়ে গেছে। আজকে কোটি কোটি, হাজার হাজার, লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে সরকার দেশ চালানোর সিদ্ধান্ত আরো নিয়েছে। সামনে তো বাজেট, এই বাজেটে সম্পূর্ণ ঋণের টাকায় এবার বাজেটটা হবে, আপনারা জানেন। কিন্তু আজকে শ্রমের কোনো রাষ্ট্র, সমাজে, পরিবারে শ্রমের কোনো মর্যাদা নেই, অধিকার নাই, কোনো মানবিক কোনো অধিকারও তাদের মধ্যে সীমাবদ্ধ নেই। আজকে যে পরিস্থিতি, মানুষ একটা এমন এক অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন যাপন করছে, তাদের ক্রয় ক্ষমতা একেবারে তাদের বাইরে চলে গেছে। তারা যা আয় করে, আয়ের সাথে ক্রয় ক্ষমতার কোনো সম্পর্ক নেই। অত্যন্ত একবেলা খেয়ে, দুবেলা খেয়ে, একবেলায় না খেয়ে তাদের দিন চলছে। এমন একটা পরিস্থিতিতে বাজার সিন্ডিকেট বেপরোয়া। আজকে প্রত্যেকটা জিনিসের দাম লাগাম ছোঁয়া, মানুষের অবস্থা একটা অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। ঘরে, বাইরে, দোকানে, পাটে, এমনকি রেল স্টেশনে, বিভিন্ন জায়গায় মানুষের মধ্যে একটাই দাবি, এ সরকার তুই কবে যাবে, এরকম একটা পরিস্থিতির মধ্যে তারা বিরাজ করছে। তারপরেও এখনো সরকারের নির্লজ্জ, বেহায়া এমন সরকার, তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা বাইরের দেশের সাথে সম্পর্ক করছে, ভারতের সাথে। এত হতদরিদ্র অবস্থার মধ্যে দিয়েও সরকার সে তার সফরের পরিকল্পনা করে, বেজিং সফর করবে, ভারত সফর করবে, মোদির সাথে তার নেগোসিয়েশনকে বাড়াবে, এরকম একটা পরিস্থিতি। আপনারা জানেন এইরকম একটা অবস্থাতে মানুষের রিক্সা শ্রমিক যারা,
তাদের অবস্থা আরো হতদরিদ্র। তাদের নিরাপত্তা নাই, ভালো সুচিকিৎসার ব্যবস্থা নাই, আছে পুলিশি সন্ত্রাসী দালালদের হয়রানি, সুচিকিৎসার ব্যবস্থা নেই। আজকে অনেক কষ্টে এখানে তারা উপস্থিত হয়েছে। কেন? অন্তর জ্বালা। আজকে তারা অন্তর জ্বালায় টিকতে না পেরে সম্মেলনের আয়োজন করেছে, যে যাতে সবাই আসে, এখানে দুটো কথা বলে, যাতে মানুষের মধ্যে প্রতিক্রিয়া করে। আজকে তাদের যে ব্যবস্থা নাই, রেশনিং ব্যবস্থা নাই, তাদের বেঁচে থাকার কোনো সুরক্ষা নাই, তার চিকিৎসা নাই, একটা অমানবিক পরিবেশে তারা জীবনযাপন করে। প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে তারা রিক্সা চালায়। পরিবেশ কোন যে অবস্থায়, যে আবহাওয়া পরিস্থিতি মানে না, পেট তো মানে না, যে কোনো অবস্থাতেই তাদেরকে এই সম্মুখীন হতে হচ্ছে, দারিদ্রতাকে মোকাবেলা করতে হচ্ছে। এরকম পরিস্থিতিতে একমাত্রই অবলম্বন সংগঠন গড়ে তোলা, ঐক্যবদ্ধ হওয়া, প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে, এই সরকারকে হটাতে হবে। এবং সেই রকম একটা ধুমায়িত আগুন এখন কিন্তু চলছে এই দেশে। বাংলাদেশের মানুষ একটু টাকা দিলে, একটু যদি ধাক্কা দেওয়া যায়, এই সরকার পড়ে যেতে বাধ্য হবে। জনগণের জাল মাল নিশ্চয়তা বৃদ্ধি পাবে যদি না মানুষ না জাগে, যদি চোখ বুঝে বসে থাকে, যদি অন্তর্জালা না থাকে, তাহলে এই সমস্যার সমাধান 5 বছরেও হবে না। সমস্ত মানুষকে এগিয়ে এসে এর মোকাবেলা করতে হবে। এই সরকারকে পরাস্ত করতে হলে বিপ্লব আন্দোলন সংগ্রাম ছাড়া এর কোনো বিকল্প নেই। এই বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে হলে প্রত্যেকটা সংগঠন, শুধু গার্মেন্টস কেন, রিক্সা কেন, প্রত্যেককে গার্মেন্টসের থেকে শুরু করে প্রত্যেককেই আমাদের এই একীভূত হতে হবে। একীভূত হওয়া ছাড়া এর কোনো বিকল্প নেই। প্রত্যেকে বুঝতে পারছে যে এই সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ, মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ, অর্থনৈতিক ক্ষমতা দিতে ব্যর্থ, এই সমস্ত দিক থেকে এই সরকার ব্যর্থ। এই ব্যর্থতা একমাত্র মুক্ত হওয়া যায় শক্তিশালী সংগঠন। প্রত্যেকটা পেশাজীবী মানুষকে নিয়ে রাস্তায়, লাখো লাখো মানুষ যদি রাস্তায় নামে, তাহলে লেজ গুটিয়ে সরকার পালাবে, তার পালাবার কোনো রাস্তা থাকবে না। সেই জন্য আমাদের দরকার এইভাবে, এইরকম শুধু একটা সম্মেলন না, রাস্তাঘাট, গলিতে গলিতে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করা, সাহসিকতার পরিচয় দেওয়া। সাহস যদি বুকে না থাকে তাহলে কোনো আন্দোলন সফল হয় না, সরকারকে হটানো যাবে না। সাহসিকতার ভিত্তিতে এগিয়ে যেতে হবে। সবাইকে আমি আবারও আমার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবার জন্য সবাইকে আমি আহ্বান জানাচ্ছি। সবাই একীভূত হন। এই সরকার এই ভোটের ভাতের অধিকার যারা হরণ করেছে তাদেরকে দমন করবার জন্য সবাইকে একাত্তা হয়ে সংগ্রাম আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এই কথা বলেই সবাইকে আমি সংগ্রামে আহ্বান জানিয়ে শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের। সংগ্রামী সমাবেশ আমাদের সবার কাজ একদম শেষ পর্যায়ে। আজকের সভাপতি জামাল শিকদার 2 মিনিট বক্তব্য দেওয়ার পরেই আমাদের কমরেড, আজকের প্রধান অতিথি কমরেড সাইফুল হক বক্তব্য রাখবেন। এখন 2 মিনিট কথা বলছেন জামাল শিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আবার সবাইকে। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের যে দাবি, 9 দফা দাবি, এই দাবির সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা দিব আপনাদেরকে। আমাদের প্রথম দাবি, রিক্সা, পরিবেশ বান্ধব রিক্সার আধুনিকায়ন করুন। হ্যাঁ,
এটা রিক্সাকে আধুনিকায়ন করলে ব্যাটারি ছাড়াই চালানো সম্ভব এবং রিক্সা শ্রমিকদের সাথে রাস্তায় দুর্ব্যবহার তুইতকারী অসম্মানজনক আচরণ এটা বন্ধ করতে হবে। এটা আমাদের প্রথম দাবি। আমাদের দ্বিতীয় দাবি, রিক্সা শ্রমিকদের সারা বছর রেশনের ব্যবস্থা করুন। এই রেশন, ডাল, চাল, তেল ইত্যাদি, এটা হলে আমাদের রিক্সা শ্রমিকদের সংসার বাঁচবে। আমাদের তৃতীয় দাবি, রিক্সা শ্রমিকদের সন্তান উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি শিক্ষার দাবি। আমি মনে করি এই দাবিগুলো খুবই ক্ষুদ্রতম দাবি, গভর্নমেন্ট চাইলেই এই দাবিগুলো পূরণ করতে পারে। রিক্সা শ্রমিকদের সন্তান শিক্ষায় মারাত্মকভাবে পিছিয়ে পড়ার কারণে আমরা এই উচ্চ মাধ্যমিক পর্যন্ত ফ্রি শিক্ষার দাবি জানিয়েছি এবং সরকারি চাকরিতে রিক্সা শ্রমিকদের সন্তান কোটাভিত্তিক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছি। আমরা সরকারি চাকরিতে রিক্সা শ্রমিকদের সন্তান উপস্থিতি নাই বললেই চলে, তাই আমরা ৫ জন বা 10 জন আমাদের কোটাভিত্তিক যেন দেওয়া হয় রিক্সা শ্রমিকের সন্তানদের। যদিও কোনো রিক্সা শ্রমিক কষ্ট দুঃখে গরু বাছুর বিক্রি করে, জায়গা জমি বিক্রি করে ছেলে সন্তানকে লেখাপড়া করায়, তাদের চাকরি হয় না। এই জন্য রিক্সা শ্রমিকদের সন্তান কোটাভিত্তিক নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছি। আমাদের আরেকটি দাবি হল রিক্সা শ্রমিকদের মৃত্যুকালীন অনুদান। একজন সরকারি চাকরিজীবীও রাষ্ট্রের জন্য শ্রম দেয়, আমার রিক্সা শ্রমিকের রাষ্ট্রের জন্য শ্রম দেয়। সরকারি চাকরিজীবী নির্দিষ্ট সময় পর্যন্ত চাকরি করে এক সময় 1 বস্তা টাকা নিয়ে যায় আর সারা জীবন দুর্নীতি করে, ঘুষ খায়। কিন্তু আমার রিক্সা শ্রমিক মানবিক শ্রম দেয় এবং মৃত্যুর আগ পর্যন্ত শ্রম দিতেই থাকে, কিন্তু রিক্সা শ্রমিক খালি হাতে মারা যায় এবং রিক্সা শ্রমিকের অনেক সময় দাফন কাফনও চাঁদা উঠে করতে হয়। এটা খুবই লজ্জাজনক। তাই আমাদের দাবি রিক্সা শ্রমিকদের মৃত্যুকালীন অনুদান দেওয়া হোক। এবং আমাদের আরেকটি দাবি আছে, রিক্সা শ্রমিকদের ফ্রি নবায়নবিহীন লাইসেন্সের আওতায় নিয়ে আসুন। কারণ এই ফ্রি নবায়নবিহীন লাইসেন্সটা হল রিক্সা শ্রমিকদের পরিচয়পত্র। এই পরিচয়পত্রকে উপলব্ধি করে তাদের দাবি দাওয়াগুলাকে, তাদের চাহিদাগুলাকে এবং তাদের পাওনাগুলাকে বুঝিয়ে দেওয়ার একটা ব্যবস্থা করুন। আমরা রিক্সা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার কথা বলেছি। রিক্সা শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নাই বললেই চলে। রিক্সা শ্রমিকদের সমাজে মানুষ বলে মনে করা হয় না। আরে ভাই, রোহিঙ্গাদের তো একটা ভাতা আছে, রোহিঙ্গাদের জন্য শুনলাম ৩,৮০০ কোটি টাকা সরকার ঋণ করেছে। কত টাকা রোহিঙ্গাদের জন্য খরচ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, কিন্তু বাংলার লক্ষ লক্ষ রিক্সা শ্রমিকের কথা আপনার একটু মনে নাই, আপনার একটু খেয়াল নাই। আপনার বাবা বঙ্গবন্ধু নিজেই বলে গিয়েছিলেন রিক্সা চলবে। আজকে রিক্সা শ্রমিকদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। কিছুক্ষণ আগে একজন রিক্সা শ্রমিক আমার হাতে একটা কাগজ দিলেন, এটা হলো ডাম্পিংয়ের কাগজ। এই যে মিডিয়া কর্মী বাইরে আপনারা লক্ষ্য করে খেয়াল করেন, এই রিক্সা শ্রমিকের কাছে কোনো কারণে ওই পুলিশ সদস্য টাকা চায় ১২০০ টাকা, সে দিতে পারে নাই। সে গরিব মানুষ, অসুস্থ মানুষ, তার রিক্সা তাকে ডাম্পিং করে দিয়েছে, টাকা ১২০০ দিতে পারে নাই সেজন্য। এই হল আমাদের দেশের পরিস্থিতি। এই দেশের ওই পুলিশের কর্মকর্তারা দুর্নীতি করে, সরকারি কর্মকর্তারা দুর্নীতি করে। দুর্নীতির একটা স্মার্ট হয়ে গেছে এখন বাংলাদেশটা। বলছে যে স্মার্ট বাংলাদেশ বানাবে, দুর্নীতির স্মার্ট বাংলাদেশ হয়েছে। কিন্তু আসলে স্মার্ট বাংলাদেশ আপনি মাননীয় প্রধানমন্ত্রী 100 বছরে বানাতে পারবেন না। যদি এই দেশে শ্রমিক অশিক্ষিত থাকে, স্মার্ট বাংলাদেশ কিভাবে হয় আমি সেটা জানি না। মাননীয় প্রধানমন্ত্রী, যদি আমাদের রিক্সা শ্রমিকদের দাবিগুলো না মেনে নেওয়া হয়, আগামীতে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। রাঘাট শহরের রাস্তাঘাটে রিক্সা শ্রমিকদের অধিকার না আদায় হলে কোন গাড়ি ঘোড়া চলবে না। কোটি কোটি টাকা দামের গাড়ি রাস্তায় চলতে দেওয়া হবে না। মনে রাখবেন, শ্রমিকরা যদি একবার খেতে যায় তাহলে ওই বড় বড় রাজপ্রাসাদের ইট পাটকেলে খুঁজে পাবেন না। কারণ এই রিক্সা শ্রমিকদের এখন দেয়ালে পিঠ থেকে গেছে, হাতে খুবই সময় কম। প্রধান অতিথি বক্তব্য রাখবেন, হয়তো মিডিয়া কর্মীরা বিরক্ত হচ্ছেন, কিন্তু হৃদয়ের অনেক কথা আজ রয়ে গেছে, না বললেই নয়। এই রিক্সা শ্রমিকরা 270 বছর শ্রম দিয়ে কিছুই পায় নাই, পেয়েছে অবহেলা, লাঞ্ছনা, অবজ্ঞা, বঞ্চনা। রিক্সা শ্রমিকদের মানুষ বলে মনে করা হয় না। আজকের তাকালেই দেখা যায় যে অনেক রিক্সা শ্রমিকের সংসার নষ্ট হয়ে গেছে। বাস্তবতা হলো এটা যে তাদের সংসার নষ্ট হয়ে গেছে, বউ চলে গেছে। কেন চলে গেছে? রিক্সা শ্রমিক তার সংসার চালাইতে পারে না, কতদিন আর কষ্ট করবে? ছেলে সন্তান
তারা আজ দুর্ভিক্ষের মুখে পড়ে গেছে, বাচ্চা কাচ্চাগুলো অধিক সদিক চলে গেছে, রিক্সা শ্রমিকদের জীবনটা একদম এলোমেলো হয়ে যাচ্ছে। কাজেই এই রিক্সা শ্রমিকদের জীবন মান উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কিন্তু আরেকটু কথা বলি যে রিক্সা শ্রমিকদের যে দাবি 9 দফা দাবি, এইগুলো রিক্সা শ্রমিকদের প্রাণের দাবি, এই দাবি রিক্সা শ্রমিকদের বাঁচার দাবি, এই লড়াই বাঁচার লড়াই। আগামীতে লক্ষ লক্ষ রিক্সা শ্রমিক ঐক্যবদ্ধ হবে এবং রাজপথে আন্দোলন চালিয়ে যাবে। রিক্সা শ্রমিকদের দাবিগুলা যদি বুদ্ধিমান লোক হয়ে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী, তাহলে আপনি রিক্সা শ্রমিকদের দাবিগুলা অবশ্যই মেনে নেবেন। আর নাহলে কি যে পরিস্থিতি হবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না, আপনার কল্পনার বাইরে চলে যাবে এরকম একটা পরিস্থিতি হবে। আজকের হয়তো এখানে রিক্সা শ্রমিকরা কম, কিন্তু ভবিষ্যতে এই রিক্সা শ্রমিকরা রাস্তাঘাট অচল করে দিতে দ্বিধাবোধ করবে না, এই রিক্সা শ্রমিকরা রক্ত দিতে দ্বিধাবোধ করবে না, এই রিক্সা শ্রমিকরা জীবন দিতে দ্বিধাবোধ করবে না। আমি বেশি দীর্ঘায়িত করব না, আমি সংক্ষিপ্ত ভাবে বুঝিয়ে দিতে চাই। আমরা দিন, আমরা হীন, আমরা বৃত্ত প্রতিদিন পেটে আছে ক্ষুধার জ্বালা, চুপ থাকা যায় কতদিন। ওদের সময় উভয় পক্ষ অন্ন দেবে, বস্ত্র দেবে, দেবে ভিটামিন, তন্ন ধরে বাসন দিতে আসেন তারা প্রতিদিন। ওদের পরে ওদের জীবন কৃষ্ণ বর্ণ হর্ষবিহীন। তোমরা চলে তামিদারিতে চাইনিজ খাও প্রতিদিন, আর রোজ বৃষ্টি আর ঝড় তুফানে হই তোমরা সম্মুখীন। মুখ্যমন্ত্রী শাসন করে স্বার্থ ক্ষমতাষ্টি করে এবার চলতে পারে বড় কতদিন। দেখো একবার পেছন ফিরে মুক্তিযুদ্ধ স্মরণ করে হীন হীন কৃষক জেলে তাকে নিরুদ্ধ করে সেদিন। আমরা দিন, আমরা হীন, আমরা বৃত্ত প্রতিদিন। মনে রাখবেন রিক্সা শ্রমিক ভাইরা, আপনারা পাড়ায় মহল্লায় কেরাতে কেরাতে দুর্গ করে তুলেন, ঐক্য করে তুলেন, বাংলাদেশ বিপ্লবী রিক্সা শ্রমিক সমিতির হাতকে শক্তিশালী করুন। নাহলে কোনো উপায় নাই, এই রিক্সা শ্রমিক ভাইরা, নাহলে কোনো উপায় নাই। আমি আর কথা বলার সুযোগ পাচ্ছি না, আমার হাতে সময় শেষ, অনেক কথা রয়ে গেছে। আপনারা রিক্সা শ্রমিকরা আগামীতে ঐক্যবদ্ধ হবেন, বাংলাদেশ বিপ্লবী রিক্সা শ্রমিক সংগঠন এই হাতকে শক্তিশালী করবেন এবং আমরা কিছুক্ষণ পরে প্রধান অতিথির বক্তব্যের পরে একটা ছোটখাটো মিছিল করব। সবাই সাথে থাকবেন, রিক্সা শ্রমিক ভাইরা কেউ যাবেন না, সবাই বসেন। ধন্যবাদ সবাইকে। আমি হারিয়ে গেছিলাম অন্যদিকে, নিজেকে হারিয়ে ফেলছে রিক্সা শ্রমিকদের দুঃখ কষ্টে, কেউ বেয়াদবি দিবেন না। আল্লাহ হাফেজ। সংগ্রামী সমাবেশ, আমাদের সমাবেশের কাজ একবারেই আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে সমাবেশ শেষ হয়ে যাবে, তারপরে মিছিল হবে। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি এবং গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জননেতা কমরেড সাইফুল হক। জননেতা কমরেড সাইফুল হক এখন বক্তব্য রাখছেন। বাংলাদেশ বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতের দ্বিতীয় এই সম্মেলনের প্রতিনিধি সম্মেলনের সভাপতি, উদ্বোধনী সভা কবি জামাল শিকদার, এখানে উপস্থিত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেত্রী বন্নিশিখা জামালি সহ পার্টি নেতৃবৃন্দ, গণমাধ্যমের বন্ধুগণ এবং এই প্রতিনিধি সম্মেলনে উপস্থিত বন্ধুরা, আমি শুরুতেই বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতের এই উদ্বোধনী যে সভা সম্মেলনে সেখানে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের কয়েকটা অঞ্চলে বড় ধরনের দুর্ঘটনা হয়েছে রিক্সা শ্রমিকদেরকে নিয়ে, অনেকেই আসতে পারেনি
প্রতিনিধি আকারে যারা এসছেন তারা কাউন্সিল অধিবেশন শেষ করে তারপরে তারা যাবেন, সেটা আমরা জানি। দেশের অবস্থাটা ভালো না। এখানে রিক্সা শ্রমিক প্রতিনিধি যারা বক্তব্য রাখলেন, বিভিন্ন নেতৃবৃন্দ, আপনারা যারা কথা বললেন, আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে এটা বের হয়ে এসছে। আমার অর্থনীতিবিদ বন্ধুরা হিসাব দিচ্ছেন দেশের 2.5 থেকে 3 কোটি মানুষের খাদ্য গ্রহণ কমে গেছে। অসংখ্য মানুষ পুষ্টিহীনতায় তারা ভুগছেন। রাতে 1 কোটির মানুষ আধা বেলা বা ভরপেট খেয়ে তারা ঘুমাতে পারেন না। মন্ত্রীদের কোনো বিকার নাই এবং বাজারের পরিস্থিতি জানেন যে খুবই শোচনীয়। সবার দাম বেড়েছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে এই সময়কালে। শুধু শ্রমিকের দামটা কমেছে। যারা মজুরি শ্রমিক, যারা রিক্সা শ্রমিক, গার্মেন্টসের শ্রমিক, শ্রমজীবী মেহনতি মানুষ, বাস্তবে তাদের কোন প্রকৃতি মজুরি বৃদ্ধি পায়নি, প্রকৃত মজুরি আরো কম হয়েছে। আগে 10,000 টাকা দিয়ে যেটা কিনতে পারতেন, এখন 15,000 টাকা দিয়েও সেটা কেনা যাচ্ছে না। রিক্সা শ্রমিকদেরকে খুবই দুর্ভাগ্যজনক, এই সমাজে রাষ্ট্র বড় লোকরা শাসক শ্রেণী তাদেরকে মানুষ বলে গণ্য করে না। তারা আশরাফুল মখলুকাত, অন্য সবার মতন তাদের মানবিক চাহিদা আছে, গণতান্ত্রিক চাহিদা আছে, তারা মান সম্মান ইজ্জত নিয়ে তারা বসবাস করতে চায় পরিবার নিয়ে। এটা ধনীরা, বিত্তবানরা, আমাদের সরকার শাসক শ্রেণী, তারা এটা এখন আর মনে করে না। ভোটের অধিকার না থাকাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে গরিব মানুষ। ভোটের অধিকার ছিনতাই হওয়াতে সবচেয়ে অধিকার বঞ্চিত হয়েছে শ্রমজীবী মেহনতি মানুষ। তারা আরো নিঃস্ব হয়েছেন, তারা আরো গরিব হয়েছেন, তারা আরো ক্ষমতাহীন হয়েছেন। আগে তো 5 বছর পর পর গরিবের একটা ভোটের দরকার হতো, বাংলাদেশে ভোট ব্যবস্থা তুলে দেওয়ার জন্য। এখন শ্রমিক, শ্রমজীবী মেহনতি মানুষের এই সমাজে, রাষ্ট্রে, বড় লোকের কাছে তাদের আর কোনো গুরুত্ব নেই, কোনো মর্যাদা নেই। রাজনৈতিক দলগুলো তাদের সভা সমাবেশে রিক্সা শ্রমিকদেরকে জমায়েত করেন, তাদের মিছিলে সমাবেশে, কিন্তু রিক্সা শ্রমিক সহ শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার তারা দিতে চান না। তাদের গণতান্ত্রিক অধিকার, তার পক্ষে তারা অবস্থান তারা গ্রহণ করেন না। ওদেরকে তারা ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে এখন তারা ব্যবহার করতে চান। ফলে ভোট না থাকাতে গরিব আরো গরিব হয়েছে, আরো নিঃস্ব হয়েছে, আরো ক্ষমতাহীন হয়েছে। এই কারণের জন্য আমি বলেছি সমাজের সমস্ত কিছুর দাম বেড়েছে, শ্রমজীবী মেহনতি রিক্সা শ্রমিক তাদের দাম কমেছে, তাদের মূল্য কমেছে। কিন্তু তারাই তো দেশটাকে তারাই চালিয়ে রেখেছে। শ্রমিক যদি কলকারখানায় না যায়, যদি মজুরি শ্রম না করে, তাহলে বড় লোকের তো কোনো ফুটানি চলবে না। এই ঢাকা শহরে 2-2.5 কোটি মানুষের মধ্যে 50% বেশি সরাসরি শ্রমজীবী মেহনতি মানুষ। তাদের খাবার ব্যবস্থা নাই, বাসস্থান নাই, তাদের উপযুক্ত চিকিৎসা, শিক্ষার কোনো ব্যবস্থা নাই। রিক্সা শ্রমিকেরা আরো নিপীড়িত, আরো নির্যাতিত। রিক্সা রাস্তায় বেরোলেই পুলিশের নির্যাতন, পুলিশের হয়রানি, এমনকি রিক্সার গ্যারেজগুলো পর্যন্ত তার কোনো নিরাপত্তা নাই। সবার জন্য রেশন আছে, সামরিক বাহিনী, পুলিশ, বিজেপি সবাই রেশন পায়, কিন্তু শ্রমজীবী মেহনতি মানুষ, তাদের জন্য রেশনের কোনো ব্যবস্থা করা হয় নাই। করোনার সময় সবাই আর্থিক সহযোগিতা পেয়েছে, কিন্তু রিক্সা শ্রমিক সহ শ্রমজীবী মেহনতিরা তারা কোনো আর্থিক সহযোগিতা তারা পায় নাই। আমি কি সত্য কথা বলছি? এটা কি সত্য কথা? এটা ঘটনা এরকম চলছে। কারণটা কি? সরকার বলে মানুষ নাকি ভালো আছে। মানুষ কিভাবে ভালো আছে? আপনি খেয়াল করবেন, আজকে শুনলাম কাঁচা মরিচের দাম 240 টাকা। কটা পরিবার এই বাজারে কাঁচা মরিচ কিনতে পারে? কটা পরিবার এই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারে? বাজারে গেলে মনে হয় না দেশে কোনো সরকার আছে।
বাজারে গেলে মনে হয় দেশে কোনো সরকার আছে, বাজারে গেলে মনে হয় না দেশে কোনো সরকার আছে। কারণটা কি? পুরোটা সিন্ডিকেট, মুনাফাখোর চাঁদাবাজ ব্যবসায়ীরা পুরোপুরি বাজার তারা নিয়ন্ত্রণ করে। প্রতিদিন আমার আপনার পকেট থেকে, ভোক্তাদের পকেট থেকে হাজার হাজার কোটি টাকা ওরা আত্মসাৎ করে এবং এই টাকার ভাগ উপর থেকে নিচ পর্যন্ত সব জায়গায় এটা বিলি বন্টন করা হয়। এই কারণের জন্য বাজারে কোনো নিয়ন্ত্রণ হয় না, দেশে একটা নৈরাজ্য চলছে। সরকার দেশ চালাতে পারছে না, কেউ সরকারের কথা শুনছে না। এরা বলছিল না 7ই জানুয়ারি পরে সরকার গঠনের পরে 100 দিনের মধ্যে বাজার তারা নিয়ন্ত্রণ করবে। এখন 5 মাস পার হয়েছে, বাজার কি নিয়ন্ত্রণ হয়েছে? 5 মাস পার হয়েছে। এই সরকার দ্বারা কি দেশ চালাতে পারছে? তারা দেশ চালাতে পারছে না। বললেন কি দুর্নীতির ব্যাপারে তারা 0 টলারেন্স দেখাবেন, বলেন নাই তারা? দুর্নীতির ব্যাপারে সরকার নাকি 0 টলারেন্স দেখাবে। গত 5 মাসে দুর্নীতি কি কমেছে না বেড়েছে? দুর্নীতি বৃদ্ধি পেয়েছে। আগের সময়ের তুলনায় দুর্নীতি অনেকখানি বৃদ্ধি পেয়েছে। ঘটনা তো দেখছেন, কেবলমাত্র পুলিশের সাবেক প্রধান বেনজিরে তার যে রূপকথার কাহিনীর মতন তার যে সম্পদের খতিয়ান বেরোচ্ছে, ব্যাংকের হিসাব বেরোচ্ছে, এবং শুধু বাংলাদেশে না, গণমাধ্যম বলছেন পৃথিবীর বিভিন্ন দেশে বেনজির নাকি তার অর্থ সম্পদ বেড়ে চলেছে, সেখানে নাকি বিনিয়োগ সেখানে করেছে আজকে। এবং এরা এই সমস্ত দুর্নীতিবাজরা, বেনজির কি একা? বেনজির একা কিনা? বেনজিরের মতন শত শত মানুষ, শত দুর্নীতিবাজ, দুর্বৃত্ত, মাফিয়া, এরা পুরো বাংলাদেশকে বাস্তবে এরা আজকে জিম্মি তারা এখানে করে ফেলেছে। সরকার, মার্কিন যুক্তরাষ্ট্র যখন র্যাবের 7 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়, স্যাংশন দেয়, তার ভিতরে বেনজিরের নাম ছিল। অথচ তারপরও এই নিষেধাজ্ঞা করার পরও সরকারের কি এমন মুসলেখা ছিল বেনজিরের কাছে, কি এমন টাকা ছিল, সেই বেনজিরকে পুলিশ প্রধান তাদেরকে বানাতে হলো। এরকম একজন স্যাংশন খাওয়া, নিষেধাজ্ঞা খাওয়া ব্যক্তিকে সরকার পুলিশ প্রধান বানিয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক পর্যায়ে তারা উন্নীত করেছে। রাষ্ট্রের কাজ হচ্ছে কি? ছোটকালে শুনতাম রাষ্ট্র, সেখানে যারা ভালো মানুষকে সুরক্ষা দেবে, দুর্নীতিবাজকে রাষ্ট্র সেখানে ধরবে। গোটা রাষ্ট্র আজকে দুর্নীতিবাজদের বাস্তবে আড্ডাখানা এটা পর্যবেসিত হয়েছে। এবং এরা তারপরে আজিজের কথা শুনলেন, সে আজিজের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র এখন নিষেধাজ্ঞা দিয়েছে। আর আমার লজ্জায় দুঃখে মাথা হেট হয়ে যায়, সরকার দলের এমপি সেখানে তিনি আনার ভারতে যে তিনি নির্মমভাবে নিহত হয়েছেন। এই নিন্দা আমাদের, এই মৃত্যু আমাদেরকে স্পর্শ করেছে। চরম কঠিন পাষাণ হৃদয়কেও তার এই মৃত্যু স্পর্শ করেছে। 80 টুকরা নাকি তার লাশকে নাকি তারা ফেলছে। খুবই দুর্ভাগ্য। আমার একজন আইন প্রণেতা, আমার একজন সংসদ সদস্য ভারতে যে হত্যাকাণ্ডের শিকার হচ্ছেন এবং তার লাশ 80 টুকরা করে বহু জায়গায় নাকি তাকে ছড়িয়ে দেওয়া হয়েছে। গণমাধ্যম প্রকাশ করেছে আনারের মাংসের টুকরা খোঁজার জন্য পুকুরের মধ্যে জাল ফেলা হচ্ছে। হাড্ডি আর মাংসের টুকরা বের করার জন্য ভারত আর বাংলাদেশের গোয়েন্দাদের রাতের ঘুম তাদের হারাম হয়ে গেছে। তারপরে শুনলাম বাথরুমের কমোডের মধ্যে নাকি ফ্লাশ করে সেই মাংস ফ্লাশ করে নাকি সেটা দেওয়া হয়েছে। 4 কেজি নাকি সেখানে মাংস পাওয়া গেছে। কি দুর্ভাগ্য! এবং এটা শুধু ভারত বাংলাদেশে না, সারা দুনিয়াব্যাপী গণমাধ্যমের এটা এখন একটা প্রধান খবর। বাংলাদেশের একজন এমপির 80 টুকরা লাশ করে সেটাই লাশ খোঁজার জন্য এখন পুকুরে পুকুরে জাল ফেলা হচ্ছে। এখন সেখানে বাথরুমগুলো চেক করা হচ্ছে লাশের বা হাড়ের কোন টুকরা পাওয়া যায় কিনা। এই যদি একজন আইন প্রণেতার নিয়তি হয়, কারা এদেরকে তৈরি করেছে? আনারকে কারা তৈরি করেছে? বেনজিরকে কারা তৈরি করেছে? আজিজকে কারা তৈরি করেছে? এই বর্তমান সরকার এদেরকে তৈরি করেছে। এই সরকার এবং এই সরকারি দল এই বেনজির, আনার এবং আজিজের
এদের যে দুষ্কর্ম কুকর্ম তার দায়িত্বভার ওরা কি এড়িয়ে যেতে পারবে? ওরা এই দায়িত্বভার অবশ্যই সরকার এবং সরকারি দলকে বহন করতে হবে। এখন বলছে কি দায়িত্বটা ওনাদের ব্যক্তিগত দায়িত্ব। আরে বাবা, একটা সেনাবাহিনীর প্রধান, যে সেনাবাহিনী আমাদের মর্যাদার গৌরবের, সেই সেনাবাহিনীর প্রধান হিসাবে সেনাবাহিনীকে তার মর্যাদাকে ভুলণ্ঠিত করেছে, তাকে বিব্রত করেছে। ইন্টারন্যাশনাল পিস কিপিং ফোর্সে বাংলাদেশের লক্ষাধিক সেনাবাহিনী সেখানে কাজ করে। সেনাবাহিনী প্রধান যখন স্যাংশন খায়, যখন নিষেধাজ্ঞা খায়, তখন লজ্জায় কি আমাদের মাথা দেখানো যায় কোথাও? মাথা আমাদের হেট হয়ে যায়। এবং এই গত 15 বছর ধরে একটা অবৈধ কর্তৃত্ববাদী গায়ের জোরের সরকারকে ক্ষমতায় রাখতে যে সরকার এদেরকে যথেচ্ছাচার করবার সুযোগ করে দিয়েছে। এদের চুরি, দুর্নীতি, লুটপাট, দুর্বৃত্তায়ন, এমনকি রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে শুরু করে এমন কোন অপকর্ম নাই যা সরকার পরোক্ষভাবে এদেরকে সরকারকে ক্ষমতা রাখার বিনিময়ে পুরস্কার হিসাবে এদেরকে যা খুশি করবার সুযোগ করে দেওয়া হয়েছে। কোন সভ্য গণতান্ত্রিক, কোন মানবিক, জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার, কোন রাষ্ট্র ব্যবস্থা তো এটা করতে পারে না। সেজন্য বলেছি এর দায় দায়িত্ব অবশ্যই সরকার, সরকারি দলকে আজকে বহন করতে হবে এবং এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় নিয়ে আসুন। এরা যদি এখন বিরোধী দল করত, এই ব্যক্তিরা যদি বিরোধী দলের সমর্থক হতো, এরা কি এখন বাইরে থাকতো? এদেরকে অনেক আগেই এদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনত। বাংলাদেশের মানুষ দেখতে চায় অনতিবিলম্বে এই সমস্ত তারকা দুর্নীতিবাজ, এই সমস্ত তারকা দুর্বৃত্তদেরকে আপনারা আইনের আওতায় আনবেন, তাদেরকে গ্রেফতার করবেন এবং তাদের সহযোগী কারা, সরকারের ভেতরে কারা আছে, বাইরে কারা আছে, সবাইকে চিহ্নিত করে গ্রেফতার করে ওদেরকে সর্বোচ্চ বিচারের ওদেরকে ব্যবস্থা করবেন। আর সরকারের ভেতরে যেসব সিন্ডিকেট, যেসব মাফিয়া যারা এখনো আছে, আমরা পরিষ্কার করে বলতে চাই ওদের শ্বেতপত্র প্রকাশ করুন, ওদের নামের তালিকা করুন। সরকার যদি সৎ থাকে, সরকারের যদি নৈতিক সাহস থাকে, সরকারকে বলবো এদেরকে চিহ্নিত করুন, গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন। যদি এদেরকে এভাবে দুদকে হাজির হবে, জিজ্ঞাসাবাদ করবে, তারপর একটা ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে ওদেরকে আপনারা খালাস করে দেবেন, এরকম একটা আইওয়াশ যদি করবার চেষ্টা করেন, বাংলাদেশের মানুষ এই সরকারকে ক্ষমা করবে না, এই রাষ্ট্রকে ক্ষমা করবে না, সরকারি দলকে বাংলাদেশের মানুষ ক্ষমা করবে না। সেজন্য সবাইকে, রিক্সা শ্রমিকরা গরিব কেন, শ্রমজীবী মানুষরা গরিব কেন? আমি কালকে এক জায়গায় বলেছি 10টা লুটেরা মাফিয়া দুর্বৃত্তদের অবৈধ সম্পত্তিকে যদি বাজেয়াপ্ত করেন, 20 লক্ষ শ্রমজীবী মানুষের উন্নয়ন করা সম্ভব। মাত্র 10টা পরিবার, 10টা লুটেরা পরিবার, 10টা দুর্বৃত্ত বাংলাদেশের অর্ধেক যারা প্রায় কিনে ফেলতে পারে। এবং গত 15 বছরে এরা আরব উপন্যাসের কাহিনীর মতন এরা যে অসীম সম্পদ অর্থবিত্ত গড়ে তুলেছে, এগুলোকে বাজেয়াপ্ত করেন। এগুলো রাষ্ট্রের হক, জনগণের হক, জনগণের হক চুরি করে জনগণের পেটে লাথি মেরে এরা দেশে বিদেশে এরা টাকার উপরে এরা এখন একটা পাহাড় তৈরি করেছে। সেজন্য আমরা বলেছি এগুলোকে বাজেয়াপ্ত করেন। যদি সরকার সে পথে না হাঁটে, বুঝবো চোরের সাক্ষী কাঠ কাটা। তাহলে আপনারা দুর্নীতিবাদদের আপনারা প্রধান পৃষ্ঠপোষক, এবং বাস্তবে এই সরকার এবং সরকারি দল সমস্ত লুটেরা দুর্বৃত্তদের এখন আশ্রয়ের প্রধান কেন্দ্রে পর্যবেসিত হয়েছে। সেজন্য আমরা বলেছি সরকার বেপরোয়া কেন? আপনি দেখছেন এরপরও ওই যে বলে না চোরের মার বড় গলা, এরপরে গলাবাজি কিন্তু বন্ধ হয় না। হয়েছে কোন গলাবাজি এরা বন্ধ করছে, এদের লজ্জায় মাথা হেট হয়ে যায়, তারপরে এদের গলাবাজি কিন্তু বন্ধ হয় নাই। তার মানে কি এরা এতই বেহাইয়া, এতই নির্লজ্জ, এতই দুই কান কাটা, কোনো কিছু এদেরকে স্পর্শ করে না। কেন করে না? এরা তো মানুষের দ্বারা নির্বাচিত না। আপনারা কি এদেরকে ভোট দিচ্ছেন? রিক্সা শ্রমিকরা সরকারকে ভোট দিছে? বাংলাদেশের মানুষ কি এদেরকে ভোট দিছে? এরা কি নির্বাচিত সরকার? এই কারণে জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই, কোনো জবাবদিহিতা নাই। মনে করে এরা যা খুশি তারা তাই করতে পারে। এটাকে আমরা নাম দিছি মগের মূল্য। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেভাবে ভারতকে লুট করেছে, এখন এই সরকার গত 15 বছর ধরে একইভাবে বাংলাদেশের
বিশাল সম্ভাবনাময় দেশকে লুটের বাজারে এখন এরা পরিণত করেছে। কথা শেষ করতে চাই এটা বলে, এই খেলা অনতি বিলম্বে বন্ধ করুন। বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি এই জুলুমের বিরুদ্ধে ইতিমধ্যে আমরা রাজপথে নামার তারা সিদ্ধান্ত নিয়েছেন। রিক্সা শ্রমিকদের পরিবেশ বান্ধব রিক্সা করে তাদের 9 দফা যে বাঁচার দাবি কবি জামাল শিকদার যেগুলো উল্লেখ করলেন, সেই দাবির প্রতি আমরা সংহতি জানাই, একাত্মতা জানাই। অনতি বিলম্বে সেই দাবি বাস্তবায়ন করবার আমরা ব্যবস্থা গ্রহণ করবেন। অটো রিক্সার শ্রমিকেরা রাস্তায় নেমে আসাতে গলায় গামছা লেগে দাবি আদায় করেছে। আমার হাজার হাজার লক্ষ লক্ষ আমার প্যাডেলের যে রিক্সা তারা যদি রাস্তায় নেমে আসে, এই সরকার কি পালাবার পথ পাবে? সুতরাং বলতে চাই, আগামী বাজেটের আগে রিক্সা শ্রমিকদের সঙ্গে বসুন, কথা বলুন, আলোচনা করুন, তাদের গণতান্ত্রিক মানবিক দাবিগুলোকে বিবেচনায় নিয়ে বাজেটে নির্দিষ্ট থোক বরাদ্দ তাদের জন্য আপনারা দিন। যদি সেই পথে না হাঁটেন, আমরা ইতিমধ্যেই বলেছি এই সম্মেলন আজকে বিকেলে সিদ্ধান্ত নেবে। আমরা আগামী জুন জুলাই মাসে সচিবালয় অভিমুখে বিক্ষোভ হবে, অবস্থান হবে, প্রয়োজনে সচিবালয় ঘেরাও হবে এবং সেই দাবির লড়াই করে রিক্সা শ্রমিকরা বাঁচার মতন বাঁচার অধিকার আমরা অর্জন করব। সরকারকে বলতে চাই, দেশকে তো আইনে জাহিলিয়াতের দেশ বানাই ফেলছেন, দেশকে পুরোপুরি এটা মগের মুল্লুক বানাই ফেলছেন। সুতরাং এই জায়গা থেকে আপনি যত বেশি গায়ের জোরে ক্ষমতায় থাকবেন, সংকট তত বেশি বৃদ্ধি পাবে। আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আগামী 2-3 মাস পরে আমার রিজার্ভের অবস্থা শূন্য, আমদানি ব্যয় মেটানোর মতন ডলার আমার থাকবে না। ব্যাংকগুলো একটা লাল বাতি চলছে, ওনারা লাল বাতি নাম দিচ্ছেন না, বড় বড় ব্যাংকগুলোর সাথে একীভূতকরণের নাম করে শেষ রক্ষা করবার চেষ্টা করছেন, কিন্তু এইভাবে শেষ রক্ষা করা যাবে না। একটা সমূহ বিপর্যয় বাংলাদেশের দিকে ধেয়ে আসছে, ঘূর্ণিঝড় রিমালের মতন আরেকটা রাজনৈতিক বিপর্যয়, আরেকটা রাজনৈতিক দুর্যোগ, আরেকটা রাজনৈতিক ঘূর্ণিঝড় বাংলাদেশের দিকে কিন্তু ধেয়ে আসছে। সরকারকে বলতে চাই, ইতিহাস থেকে শিক্ষা নিন। যদি সিধা পথে না হাঁটার জন্য কি করবেন? রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেন, বিরোধী দলের সঙ্গে আলাপ আলোচনা করেন। এই দামি সংসদ গঠন কিভাবে বাতিল করবেন? দামি সংসদ বাতিল করতে হবে, সরকার পদত্যাগ করতে হবে। বিরোধী দল জনগণের সঙ্গে আলাপ আলোচনা করে সম্ভব স্বল্পতম সময়ে একটা গণতান্ত্রিক পরিবেশে একটা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। সংকট উত্তরণে একটা পথ বেরোতে পারে। আর আমরা বলেছি, শুধু দলের পরিবর্তন নয়, গোটা লুটেরা ব্যবস্থা, যেই ব্যবস্থা একজন প্রধানমন্ত্রী স্বৈরতন্ত্রী করে, ফ্যাসিবাদী করে, শাসনতান্ত্রিক ব্যবস্থার এই পরিবর্তনের যে লড়াইটা, এবার সকল বিরোধী দল রাজপথে তারা ঐক্যবদ্ধ হয়েছেন দেশকে রক্ষা, জনগণকে রক্ষা করবার জন্য। মুক্তিযুদ্ধের সময় যেভাবে একটা গণ ঐক্য গড়ে উঠেছিল, আজকে 2024 সালে এই নতুন দখলদারিত্ব অবসানের জন্য নতুন করে শ্রমজীবী মেহনতি মানুষ সহ সমাজের সকল অংশে নতুন করে রাজপথের একটা গণ ঐক্য গড়ে তুলতে হবে। সেই লড়াইয়ে রিক্সা শ্রমিকরা আপনারা সামনে থাকবেন, পথ দেখাবেন, শ্রমজীবী মেহনতি মানুষ সামনে থাকবে। আপনারা যদি লড়াইয়ের সামনে থাকেন, এই আন্দোলনকে শেষ পর্যন্ত বিজয়ী করা সম্ভব। এবার আন্দোলনের নামবো, বিজয়ী করব, সরকারকে আমরা পিছু হটতে বাধ্য করব। বাংলাদেশকে কোন লুটেরা দুর্বৃত্ত মাফিয়ার কাছে কোনোভাবে অতীতে যেমন আত্মসমর্পণ করেনি, বাংলাদেশ এবং তার 18 কোটি মানুষ কোনোভাবে আত্মসমর্পণ করবে না। চলুন সেই লড়াইয়ে আমরা নামি। বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি সম্মেলনের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এখন একটা সংক্ষিপ্ত আমাদের র্যালি শুরু হবে। মেহরবানি করে সবাই সে র্যালিতে অংশগ্রহণ করবেন। সবাইকে শুভেচ্ছা, বিপ্লবী অভিবাদন। দুনিয়ার মজদুর, দুনিয়ার মজদুর, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। ভাত দে, কাজ দে, নইলে গদি ছেড়ে দে। দুনিয়ার মজদুর। এখন সবাই আপনারা মিছিলে সুস্থ হবেন। রিক্সাওয়ালারা আপনারা রিক্সার সাথে নিয়ে আমাদের র্যালির পিছনে থাকবেন এবং রাস্তায় যত রিক্সা শ্রমিক থাকবে আপনারা লাল পতাকাগুলো কেউ নষ্ট করবেন না, সবাই হাতে হাতে রাখবেন। আর দেওয়ার সময় জমা দিয়ে যাবেন এবং না কেউ নিয়ে যাবে না, কেউ নিয়ে যাবে না, সবার হাতে থাকবে, লাস্টে দিয়ে যাবে। লাল পতাকা দিয়ে আমাদের অফিসের সামনে দিয়ে সেটা দিয়ে যাবেন।
আর সবাই আমাদের উপস্থিত যাবেন সমস্ত রিক্সা শ্রমিক ভাইরা। আপনারা কেউ যাবেন না, আমাদের র্যালিতে সাথে থাকবেন, রিক্সা নিয়ে সাথে থাকবেন এবং অন্য রিক্সাওয়ালাদেরকে ডাক দিয়ে মিছিলে আনবেন। আমরা উপস্থিত কেউ এখান থেকে যাবেন না, সবাই র্যালিতে অংশগ্রহণ করেন। ধন্যবাদ সবাইকে। জি জি, মনে রাখবেন গরিব মানুষদের কখনোই ভালো লাগে না। গরিব মানুষরা যখন হিংসে করে শুধুমাত্র তখনই ভালো লাগে। রিক্সাগুলো সব পিছনে দিয়ে ব্যানার টান করেন, ব্যানার টান করেন। ভাই 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 বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি আজকের সম্মেলন দাম কমিয়ে দাও, দাম কমিয়ে দাও, চোর বঞ্চর দুনিয়ার মজনুন লড়াই চাই, লড়াই চাই, দুনিয়ার মজনুন দাম কমিয়ে দাও, দাম কমিয়ে দাও।
সফল হোক সফল হোক আজকের সম্মেলন সফল হোক সফল হোক দুনিয়ার মজদুর আজকের সম্মেলন লড়াই 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 চাই করে বাঁচতে চাই লড়াই 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 চাই করে বাঁচতে চাই এই লড়াইয়ে জিতবে কারা কৃষক শ্রমিক সর্বহারা কৃষক শ্রমিক সর্বহারা এই যুগে জিতছে কারা যুগে যুগে জিতছে কারা কৃষক শ্রমিক সর্বহারা কৃষক শ্রমিক সর্বহারা এই লড়াইয়ে জিতবে তারা এই লড়াইয়ে জিতবে তারা কৃষক শ্রমিক সর্বহারা দুনিয়ার মজদুর এক হও লড়াই করো এক হও লড়াই করো দুনিয়ার মজদুর আজকের সম্মেলন সফল হোক সার্থক হোক সফল হোক সফল হোক আজকের সম্মেলন বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি সফল হোক সার্থক হোক সফল হোক সার্থক হোক বিপ্লবী রিক্সা শ্রমিক সংহতি চলে দাম কমায় দে নইলে গদি ছেড়ে দে নইলে গদি ছেড়ে দে চালের দাম কমায় দে চালের দাম কমায় দে নইলে গদি ছেড়ে দে নইলে গদি ছেড়ে দে চালের দাম কমায় দে দুনিয়ার মজদুর এক হও লড়াই করো দুনিয়ার মজদুর এক হও লড়াই করো লড়াই লড়াই চাই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই লড়াই জিতবে কারা কৃষক শ্রমিক সর্বহারা